মুকুলটা তো ওদের সঙ্গে গেল না, তো গেলটা কোথায় সেটা তো বুঝতে পারছি না। কোথায় গেল? আমি তো জানি না, আমাকে বলে যায়নি। একই সময় বেরোলো, আমি ভাবলাম ওদের ওখানেই গেছে বোধহয়। না না, ও যখন গেল আমি তো ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে 5 মিনিটের মধ্যে আসছি। জিজ্ঞাসা করলাম মহুল আছে কিনা, বললো যে বৌদি ভাই আমাদের সঙ্গে আসেনি। তা গেলটা কোথায় ও? কিছু বুঝতে পারি না জানো তো, কোথায় যাবে পরিষ্কার করে বলে গেলেই তো পারে। নীলা, ওর ভাবে কথা বলো না। আসলে ও তো মনের অবস্থা ঠিক নেই না, কখন কি করে ও হয়তো নিজেই বোঝে না। আরে বাবা, সেই জন্য তো চিন্তা হয়। বলতে নেই, রোদ্দুর তো এখন বিপদ কাটিয়ে উঠেছে, মোটামুটি ভালো আছে। বিপদ কাটিয়ে উঠেছে সেটা কি বলা যায়? সেটা তো একমাত্র ঈশ্বর বলতে পারেন। নীলা, অপারেশনটা তো ভালোই হয়েছে, এখন খালি একটু সাবধানে থাকতে হবে। ছোট, রোদ্দুরের যে অসুখটা করেছে না, কিন্তু সেটা বলা যায় না। আমি তো খুব ভালো করে জানি। এরপরে তোর পরবর্তীকালে যে ট্রিটমেন্টগুলো সেগুলো শুরু হবে না, কেমো স্টার্ট করবে, প্রচুর খরচ হবে। তোমার সেজদা বলছিল ওরে পরবর্তী ট্রিটমেন্টে অনেক খরচ, অনেক টাকার প্রয়োজন। তাই তো মুম্বাই চলে গেল। তুমি তো খুব ভালো করে জানো এখন ওর কাজকর্মের একটু ভাটা পড়েছে, টাকার প্রয়োজন না। একটা বিজ্ঞাপনের কাজ পেয়েছে জানো, বলছিল যে বিজ্ঞাপনের কাজে নাকি অনেক টাকা দেয়। তাই তাড়াতাড়ি মুম্বাই চলে গেল। রাজ অসুখ বলে কথা। আমাদের ছোট, আমাদের আগের মতন অবস্থা থাকলে আমি এত ভাবতাম না, এত চিন্তাও করতাম না। কিন্তু এখন আমাদের সবার যে ভাঙাচোরা অবস্থার মধ্যে দিয়ে আছি না, বুঝতে তো পারছো। কই এলো ওরা? বাবা, একটু শান্ত হও। তুমি কিন্তু একদিন এত টেনশন করছো, তোমার চোখ মুখের অবস্থা দেখেছো? বিধ্বস্ত লাগছে তোমাকে। আমরা তো এখনো বেঁচে পড়তে রয়েছি, কিন্তু ছেলেটা, উফ, আমার এক ডাক্তার বন্ধু আছে জানো, তার সঙ্গে কথা বলছিলাম। সে যা বললো তাতে তো। কি বললো বলো? সবজনের কেস একই হবে? সবার কেস একই রকম হবে? এক একজনের ক্ষেত্রে তো এক এক রকমের হয়। না দেখে এরকম করে কেউ কিছু বলতে পারে? দাদা, হ্যাঁ, আপনি এভাবে ভেঙে পড়লে চলবে দাদা? আপনি আমাদের ভরসা। আপনি যদি এরকম ভরসা হারানোর কথা বলেন তাহলে তো জীবনে কোনোদিনও কোনো শান্তি পাবো না। আমার জীবনে আমি কি পাপ করেছি বলতে পারো? যখনই একটু থিতু হওয়ার চেষ্টা করেছি, তখনই ঝড়ের মতন একটা বিপদ এসে সামনে দাঁড়িয়েছে। কেন বারবার আমাকে এগুলো সহ্য করতে হবে কেন? আমি তো জ্ঞানত কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, কারোর কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাকে বারবার এগুলো সহ্য করতে হবে দাদা? কেন? মানুষের তো অসুখ বিসুখ করে, কিন্তু ওর যে এমন একটা অসুখ। আগে একটু ডাবের জল দাও না, বলে গেছিলাম যে। কেমন আছিস বাবা? এখন কেমন আছিস? ঠিক আছে বাবা। তুমি ডাক্তার, তুমি আমাদের থেকে অনেক ভালো বুঝতে পারবে। তোমার মুখের কথা যেন সত্যি হয় রোদ্দুর। আচ্ছা,
মিথ্যা আশ্বাস দিচ্ছ না তো? জটমনি, অপারেশনটা তো সাকসেসফুল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার হ্যাঁ, কিছু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস থাকে, সেটা তো স্বাভাবিক। কেমো চলবে, আরও কিছু মেডিকেশন চলবে, সেটাও ঠিক। আমাকে জাস্ট প্রে করতে হবে যেন পুরো ব্যাপারটা কোথাও রিভাইভ না করে। রিভাইভ করলে তার কমপ্লিকেশন আবার আলাদা। আর যদি রিভাইভ না করে তাহলে যেরকম ট্রিটমেন্ট আমরা এক্সপেক্ট করছি সেটা করতে থাকলেই হবে। তোর এখন কথা বলতে কষ্ট হচ্ছে না তো রুদ্র? না মাম, কথা বলতে কষ্ট হচ্ছে না। কথা বলা আর কষ্ট করে কথা বলার মধ্যে অনেক পার্থক্য। আগেও তুই অনেক কিছু চেপে গেছিস, আবার অনেক সময় কষ্ট করেও কথা বলেছিস। আমি তো বলছি ছোট কাকিমণি, আমি এখন ঠিক আছি, অসুবিধা হচ্ছে না। শুধু একটাই টেনশন, এই খরচাপাতি পুরো ব্যাপারটা এত বেশি। মানে ট্রিটমেন্টটা তো খুব এক্সপেন্সিভ, তাই আর আমার হাতে এই মুহূর্তে অতগুলো টাকা নেই। মানে নানান জায়গায় এত খরচা করে ফেলেছি, এতগুলো সোশ্যাল কজে টাকা পয়সা দিয়ে ফেলেছি। তাই ভাবছি যদি কয়েকদিনের মধ্যে হসপিটালটা আবার জয়েন করে নিতে পারি তাহলে। ভাই দেখ, একটা জায়গায় নিজে পরিষ্কার হয়ে নে যে ডাক্তার যখন বলেছেন তোকে 6 মাস বেড রেস্টে থাকতে হবে, তোকে থাকতে হবে। এই কথার কোনো অন্যতা হবে না। তাছাড়া তুই এটা কেন ভাবছিস যে তুই কালকে যদি হসপিটাল জয়েন করিস পরশুদিন কারি টাকা চলে আসবে? আর তাছাড়া টাকা নিতে ভাবছিস কেন? আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে চেষ্টা করবো, ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। না দাদা ভাই, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে আমি যদি হসপিটালে তাড়াতাড়ি জয়েন করতে পারি, একটা টাকার ফ্লো অন্তত থাকবে। নিজের অসুখের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে। কে অন্য রোদ্দুর? কিভাবে বলছো বলো তো? কারা অন্য? আমরা? বুঝতে পারছো না মোদি ভাই? আমি বুঝতে চাইও না রোদ্দুর, তুমি সুস্থ হয়ে ওঠো, আর আমি কিচ্ছু চাই না। এমন কথা যে কি করে তুই বলতে পারলি? বললাম তো মাম্মা, একটা অন্য পার্সপেক্টিভ থেকে বলা, তোমরা এই মুহূর্তে বুঝতে পারবে না। আসলে ও ভেবেছিল যে ও নিজের দায় অন্যের ঘাড়ে চাপাবে না। বাবা, এতদিন ধরে তুমি যাদের দায়িত্ব নিয়েছো তাদের এবার একটু ঋণ শোধ করতে দাও। আচ্ছা, এসব কি বলছো বলো তো জেঠুমণি? আমি আর কি বলবো বলো, আমি তো একটা রিটায়ার্ড পার্সন, আমার এত কথা বলা সাজে না। আমি আর কোথেকে পাবো? আমি বাড়িটাই বিক্রি করে দেবো। জেঠুমণি, পাগলামো করো না প্লিজ। বাড়ি বিক্রি করে দেবে? এতগুলো মানুষ কি পথে থাকবে? আচ্ছা, মহুল কোথায়? দেখতে পাচ্ছি না। মহুল তো কোথায় জানি একটা বেরিয়ে গেল। আমরা ভাবলাম ওদের সাথেই যাচ্ছে, তারপর শুনলাম না, ও আলাদা কোথাও গেছে। একটা কথা আমি বাড়ির সবাইকে বলে রাখতে চাই। দেখো, মহুলের এটা ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টাইম। যে অসুখটা আমার করেছে, সে অসুখটা যাদের করে তাদের গোটা ফ্যামিলিকে সাফার করতে হয়। হয়তো ফিজিক্যালি কষ্টটা আমি পাবো, শারীরিক দিক দিয়ে কষ্টটা আমি পাবো, কিন্তু ফিনান্সিয়ালি গোটা ফ্যামিলি সাফার করে, এটা তো আমরা সবাই জানি। তাই এর মধ্যে আমি মহুলকে কোনো মতে টেনে আনতে চাই না। মহুল বা কি করবে? ও তো সেরকম আর্থিক সঙ্গতিও নেই যে তোমাকে সাহায্য করতে পারবে। তবে ও তো তোমার স্ত্রী। ওর আর্থিক সঙ্গতি নেই আমি জানি জেঠুমণি,
কিন্তু ওর আর্থিক সঙ্গতি যাতে হয় সে চেষ্টা যে ও করবে সেটাও আমি জানি। টাকা পয়সা কামাতে গিয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করুক সেটা আমি সাপোর্ট করতে পারবো না। আমি চাই এই মুহূর্তে যেন শুধুমাত্র গানে কনসেন্ট্রেট করে। এখন এই চাওয়ার কোনো দাম নেই রোদ্দুর। যার স্বামীর এরকম বড় একটা অসুখ করেছে তার তো এখন গান নিয়ে পড়ে থাকার কথা নয়। যেমন আমি তো এখন নাচ নিয়ে পড়ে থাকবো না। তুই সুস্থ হয়ে ওঠ। গান করার জন্য অনেক সময় পড়ে আছে। সময়টা জীবন থেকে একবার চলে যায় মাম্মাম, সেটা আর ফেরে না। ওই তো মহুল। তো মহুল, তুই কোথায় গেছিলে? সবাই জিজ্ঞেস করছে তোমার কথা, সবাই ভাবছে তুমি আমাদের সাথে গেছিলে। হ্যাঁ, কোথায় গিয়েছিলে তুমি? আমার তো একটা কাজ ছিল। আচ্ছা মহুল, বাড়িতে বলে যাও না কেন? চিন্তা তো হয় সবার। জেঠুমনি আমি বলে গেছি তো। মাম্মা আমি তো বলে গেলাম যে আমি বেরোচ্ছি। না, তুই তো ওদের সঙ্গে বেরিয়েছিস আমরা ভাবলাম। তুই যে আলাদা কোথাও গেছিস সেটা কি করে জানবো বলতো? না না, আমি বেরোইনি তা তো না, আমি তো সত্যিই বেরিয়েছিলাম। আর তাছাড়া আমার তো আলাদা কিছু কাজ থাকতেই পারে। রোদ্দুর, এখন কেমন আছো? টায়ার্ড লাগছে খুব? টায়ার্ড লাগবে কেন? না না, এই তো সবে ফিরলে, তাছাড়া অনেকটা ধকল গেছে তাই জন্যই বলছি। আচ্ছা তুমি কি করে জানলে আমরা কখন ফিরেছি? আরে বর্ধা ভাই, বৌদি ভাই তো আমাকে ফোন করেছিল। ওই যখন গাড়ি থেকে নামছিলাম না, একটা ফোন এলো, বৌদি ভাই ছিল। আমি তখনই বললাম যে ঢুকলাম বাড়িতে জাস্ট, তাতেই জানে। তুমি কোথায় গেছিলে মহুল? একটা কাজ ছিল রোদ্দুর, আর খুব ইম্পর্টেন্ট ছিল কাজটা। সেটাই তো জানতে চাইছি, কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল? আমি আসলে একজন প্রোগ্রাম অর্গানাইজারের সঙ্গে দেখা করতে গেছিলাম। তুমি প্রোগ্রাম অর্গানাইজারদের কাছে দেখা করতে গেছিলে? আচ্ছা, না মানে তুমি তো কোনোদিন নিজে থেকে ওদের কাছে যাও না, ওরাই বাড়িতে আসে তোমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ যাই না, কিন্তু এরা একটু উঁচু দরের মানুষ, এদের নিজেদের অফিস আছে, এরা হুটহাট করে কারুর বাড়িতে আসে না, এসে কথাবার্তা বলে না, তাই জন্য আমি নিজে থেকেই গেছিলাম কথা বলতে। তো যোগাযোগটা কে করেছিল, তুমি নিজে না ওরা? আচ্ছা ঠিক আছে ভাই, থাক না, এসব কথা পরে হবে। আমি একটা কাজ করি, আমি ততক্ষণ ঘরে নিয়ে যাই, ওটা রেস্ট নিক। দাদা ভাই আমি ঠিক আছে, আমার এখানে ভালোই লাগছে। দেখো রোদ্দু, তুমি যখন চাও যে মহুল গান করুক, তখন ও যোগাযোগ করলো না তারা যোগাযোগ করলো, তাতে কি এলো গেল? মহুল তো এখনো সেলিব্রিটি হয়ে ওঠেনি, যোগাযোগ করলোই বা কি এসে গেল তাতে? এই অর্গানাইজাররা কারা, কি নাম এদের? ওই তো ওই মিলন, তারপরে সুজন, এরা আছে না যারা প্রোগ্রাম দেয়, তারাই। মিলন আর সুজন, তুমি ওদের অফিসে গেছিলে? হ্যাঁ। ওখানে তোমার গান গাওয়া হবে না বলে? কেন? বললাম তো হবে না। ওই ক্লাসের পারফরমেন্স, ওই ক্লাসের ফাংশন, ওই ধরনের মাছা তুমি করবে না। কি আশ্চর্য কথা, তো সব তুমি আমাকে বলে দেবে নাকি? আর তাছাড়া আমাকে এখন এসব করতে হবে, মানে আমিও করতে চাই। আর তার কারণ? তার কারণ এরা আমাকে যথেষ্ট পরিমাণে শো দেবে রোদ্দুর, আর ঠিকঠাক টাকাও দেবে।
তুমি বুঝতে পারছো যে শো করার এখন দরকার আছে। যদি মনে হয় এই টাকাটা দিয়ে আমি নিজের ট্রিটমেন্ট করাবো, তাহলে আমিও ক্লিয়ারলি বলে রাখি যে আমি কিন্তু নিজের ট্রিটমেন্টের জন্য এই টাকাটা ব্যবহার করব না। দেখো মূল এই অর্গানাইজাররা যেরকম শো করে, যেরকম জায়গায় শো করে, যেরকম পাবলিক সেখানে আসে, যেরকম গান সেখানে গাইতে হয়, সেগুলো নিয়ে তুমি কমফোর্টেবল হবে বলে আমার মনে হয় না। তাছাড়া এই গান তুমি জানো না, তুমি ওগুলো গাইতে পারবে না। শিখে নেব, অসুবিধে তো কিছু নেই, আমি শিখে নেব। আর আমি তো গান গাইতে পারি, যে গান গাইতে পারে সে সব রকম গান গাইতেই পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন এসব নিয়ে তর্ক বিতর্ক করো না। সবে এসছে রোদ্দুর, কিরম প্রোগ্রাম মহল সেসব তো আমরা খুব একটা ভালো কিছু জানি না। তুমি বা কতটুকু বোঝো? কোথায় না কোথায় নিয়ে যাবে, সারা রাত ধরে প্রোগ্রাম হবে, কারা থাকবে। দিদিভাই দেখো, কি হবে না হবে সেটা বিচার করলে চলবে না। যার স্বামীর এত বড় অসুখ সে এইসব বিচার করবে, বলো না? দেখো, তুমি তো শুধু রোদ্দুরের স্ত্রী নও, তুমি তো এ বাড়িরও বউ। তোমার মান সম্মানের সঙ্গে এ বাড়ির মান সম্মানও তো জড়িয়ে আছে। তো রোদ্দুর যখন পছন্দ করছে না, ওখানে গেলে হয়তো তোমার ঠিক মতো সমস্ত ব্যাপারটা হবে না, বুঝলে না? তাই তো তোমার ওখানে যাওয়া উচিত না, তাই না? ওদের ওখানে কি ধরনের পারফরমেন্স হয়, কি ধরনের গান হয়, নাচ হয় তুমি জানো? কি ধরনের অডিয়েন্স আসে ওখানে, কতটা বিলো স্ট্যান্ডার্ড অডিয়েন্স আসে, কোন ক্লাসের অডিয়েন্স আসে জানো তুমি? জনমহল মানুষ সম্মান অর্জন করতে সারা জীবন কাটিয়ে দেয়, আর সেই সম্মান হারাতে একটা মুহূর্ত লাগে। আমি যখন বলেছি তুমি ওখানে পারফর্ম করতে যাবে না, তখন যাবে না, ব্যাস। আহা রোদ্দুর, তুমি কেন এত চিন্তা করছো এটা নিয়ে? আর তাছাড়া আমি একজন অ্যাডাল্ট, বাচ্চা মেয়ে নই, আমি ঠিক বুঝেই যাব, অত টেনশন করো না তুমি। ওদের ওখানে পারফর্ম করতে গিয়ে তুমি যে সব রকম প্রোটেকশন পাবে সে ব্যাপারে তুমি শিওর? এই যে ওদের ব্যাপারে এত বদনাম আছে সে ব্যাপারে তুমি জানো কিছু? দেখো, আমি নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারি, তুমি চিন্তা করো না প্লিজ। এগুলো না মুখের কথা, জানো তো মহুল, এই কথাগুলোর কোনো বেস নেই। রোদ্দুর বললাম তো, তুমি তুমি একটু আমার উপর ভরসা রাখো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো এগুলো, ছাড়ো এখন, বাদ দাও। রোদ্দুর তুমি কি খাবে বলো তো? কি খেতে ইচ্ছে করছে? গরম গরম স্যুপ বানিয়ে দেবো, খাবে? না মহুল, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই টাকা তুমি যদি রোজগার করে আনো, আমি কিন্তু নিজের চিকিৎসার জন্য এই টাকা ব্যবহার করতে পারবো না। রোদ্দুর, চিকিৎসা করতে গেলে টাকার প্রয়োজন আছে, আর আমি পরিশ্রম করব, তারপরেই তো টাকাটা রোজগার করতে পারবো। আমি তোমার ওয়াইফ রোদ্দুর, কি ধরনের কথা বলছো তুমি? তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু ফাইনালি আমার চিকিৎসার ব্যাপারে চয়েসটা আমার। সব টাকার সোর্স তুমি জানো তো? নিজের প্রয়োজনে যা খরচা করি তার সোর্স আমি জানি। বাহ, ভালো কথা। কিন্তু আমার মনে হয় না যে গান গেয়ে রোজগার করলে তাতে কোনো অপমান আছে। গান গেয়ে টাকা রোজগার করা আর গান গেয়ে নেচে মুজরা করে টাকা রোজগার করার মধ্যে একটা ডিফারেন্স আছে, দুটো এক না। ভালো কথা, কিন্তু আমার মনে হয় না যে গান গেয়ে রোজগার করলে তাতে কোনো অপমান আছে। গান গেয়ে টাকা রোজগার করা আর গান গেয়ে নেচে মুজরা করে টাকা রোজগার করার মধ্যে একটা ডিফারেন্স আছে, দুটো এক না। কি বললে তুমি? আমি আমি ওখানে মুজরা করতে যাব? কি সব বলছো তুমি? আমি বলছি না এটা মহুল, সবাই তাই জানে, সবাই তাই বলে, ইনফ্যাক্ট দুদিন আগে পর্যন্ত তুমিও তাই বলতে। আজকে আমাদের টাকার প্রয়োজন পড়েছে বলে তুমি যে কোনো কাজ করতে রাজি।
না, যে কোনো টেনশন মাথায় নিয়ে, যে কোনো রিস্ক মাথায় নিয়ে তুমি যে কোনো কাজ করবে 2 টাকা কামানোর জন্য, আমায় সেটা মেনে নিতে হবে। এটা আমি বলছি, আর এটাই ফাইনাল, তোমার ওদের সঙ্গে প্রোগ্রাম করা হবে না। দেখো মহুল, তোমাকে একটা কথা বলি, তুমি একটা প্রোগ্রামে গান গেয়ে যে টাকাটা রোজগার করতে পারো, আমাদের বাড়ির লোকজনেরা সেটা করতে পারবে না, সম্ভব না। কিন্তু সবাই মিলে যদি চেষ্টা করে, সবাই মিলে একসঙ্গে এফার্ট দিলে কিন্তু সেই টাকাটা নিশ্চয়ই আমরা জোগাড় করতে পারবো। আর যদি না পারি তাহলে বাড়িটা বিক্রি করবে। কিন্তু রোদ্দুর যেখানে আপত্তি করছে সেখানে তুমি গান গাইতে যেতে পারবে না, যাবে না। শুধুমাত্র আমার রোগের চিকিৎসা করার জন্য এমন জায়গায় গান গাইতে যাচ্ছ যেখানে তুমি কোনোদিন যেতে না মহুল। আই এম রিয়েলি সরি, তুমি এখান থেকে গান গিয়ে রোজগার করে আনলেও সে টাকা আমি নেব না। ওই টাকায় আমার চিকিৎসা হবে না, ব্যাস। এটা আমার আত্মসম্মানের ব্যাপার। তোমার ওখানে গিয়ে গান গাওয়ার থেকে আমার মরে যাওয়া ভালো। চলো 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 পাল্টাই।